সময় তের জ্ঞান ফিরল। তের কেবিনে জিমিন আর আয়ু ছিলেন তখন ওর পাশে। জ্ঞান ফেরার সাথে সাথে ডক্টরকে ইনফর্ম করা হলো। ডক্টর এসে চেক আপ করে দেখলেন তেকে। তের মুখে অক্সিজেন মাস্ক লাগানো ছিল, তাই সে কথা বলতে পারছিল না। চেক আপ করার পর ডক্টর তের মুখের অক্সিজেন মাস্কটা খুলে দিলেন। তারপর তেকে জিজ্ঞাসা করলেন, এখন কেমন বোধ করছো মামুনি? তে ভাঙা ভাঙা গলায় বলে, নিজেকে খুব দুর্বল লাগছে। কিন্তু আমি হসপিটালে কেন? কি হয়েছে আমার? আসলে তোমার শরীর খুব দুর্বল তো, আর তুমি মাথা ঘুরে পড়ে যাওয়ার কারণে তোমায় হসপিটালে অ্যাডমিট করা হয়েছে। তে অস্থির হয়ে বলে, কিন্তু আমি তো হসপিটালে থাকতে পছন্দ করি না, আমার একদম ভালো লাগে না, আমি বাসায় যাব। অস্থির হয় না মামুনি, তুমি অনেক দুর্বল বর্তমানে। একটা দিন তোমায় এখানে কষ্ট করে থাকতেই হবে, পরের দিন সকালে তোমাকে ডিসচার্জ করে দেওয়া হবে। আয়ু তের মাথায় হাত বুলিয়ে বলে, হ্যাঁ রে মা, কালকে সকালেই তোকে বাসায় নিয়ে যাব, এখানে আর থাকতে হবে না। আচ্ছা আম্মু, আব্বু কোথায়? ভাইয়াই বা কোথায়? তোর আব্বু তোর জন্য খাবার আনতে গেছে, সাথে সুবিনও গেছে, এখনই হয়তো চলে আসবে। কিছুক্ষণ পর জেহপ আর সুবিন আসলো। জেহপ খাবারের প্যাকেটটা আয়ুর হাতে দিলেন। আম্মু, আমার এখন কেমন লাগছে? কিছুটা বেটার ফিল করছি আব্বু, কিন্তু মাথাটা খুব ঘুরছে। খাবার খেয়ে ওষুধটা খেয়ে নিলে ওসব একদম কমে যাবে আম্মু। এখন থেকে নিয়মিত খাবার খেতে হবে তে। খাবার খাওয়ার ব্যাপারে তেড়মেড়ি করলে চলবে না কিন্তু। তারপর তেকে আস্তে করে তুলে বিছানায় বালিশের সাথে হেলান দিয়ে বসিয়ে খাবার খাওয়ানো হলো। তারপর ওষুধও খাওয়ানো হলো। সকালে দিকে তের ফ্যামিলি সবাই এলো তেকে দেখতে। তেকে ওর দাদু দাদি খুব ভালোবাসেন। তের এই অবস্থা দেখে ওর দাদু আর দাদি হাসপাতালে থাকতে চেয়েছিলেন, বাট সুবিন থাকতে দেয়নি, কারণ ওদের এত কষ্ট করার বয়স আর নেই, পরে যদি ওনারা অসুস্থ হয়ে পড়েন এই জন্য। তের দাদি তো সোজা থেকে জড়িয়ে ধরে বললেন, কেমন আছিস আমার দিদি ভাই? প্রচুর চিন্তায় ছিলাম তোর জন্য, এখন একটু ভালো বোধ করছি দাদি, টেনশন করো না। তুমি কি জন্য এত টেনশনে আছো তে, যা আমাদের কাউকে বলতে পারছো না? কেউ তোমাকে কিছু বলে থাকলে একবার বলে দেখো দাদুকে, দাদু তোমার প্রবলেম সলভ করে দেবে। কেউ কিছু বলে থাকলে তাকে মেরে একবারে তক্তা বানিয়ে ফেলবো, তার নামটা শুধু একবার বলো। সত্যি বলছি দাদু ভাই, কেউ আমাকে কিছুই বলেনি, আর আমি কোনো কিছু নিয়ে টেনশনও করি না। আমি জানি না কেন এবং কিভাবে আমার এই অবস্থা হয়েছে। তে মনে মনে জাঙ্কুক ভাইয়ার কথা ভাবছে। সবাই এসেছে আমাকে দেখতে, বাট জাঙ্কুক ভাইয়া একটি বারও আসেনি আমায় দেখতে। ভালো, খুব ভালো। তের খুব অভিমান হয় জঙ্কুকের ওপরে। হয়তো খাওয়া দাওয়া ঠিক মতো না করার ফলে এই অবস্থা হয়েছে। এখন থেকে আরো কেয়ারফুল থাকতে হবে আমার নাতনিটাকে। এভাবে একে একে সবাই এসে তের সাথে দেখা করলো, একমাত্র জঙ্কুক বাদে। একে একে সবাই দেখে যাওয়ার পর ডক্টর তেকে ঘুমের ইনজেকশন দিলেন, কারণ তের এখন পরিপূর্ণ রেস্টের দরকার। কিছুক্ষণের মধ্যেই তে ঘুমিয়ে পড়লো। সবাই যখন বাইরে কথা বলছে তখন জঙ্কুক তের কেবিনে আসলো। তে বেডের পাশের চেয়ারটাতে বসে তের দিকে অপলক তাকিয়ে রইল। এ দেখা যেন শেষ নেই, শেষ হবেও না কোনোদিন। জঙ্কুক ওকে দেখছে আর ভাবছে, কি আছে এর মাঝে যা আমাকে সর্বদা কাছে টানে? যাই হয়ে যাক না কেন, আমার মনের রানী আমি তোকেই বানাবো, বলে তের কপালে গভীরভাবে চুমু এঁকে দেয়। তে সজাগ থাকতে জঙ্কুক ইচ্ছা করেই তের সামনে আসেনি, কারণ সে মনে মনে খুবই গিল্টি ফিল করছিল তাই। কিন্তু তের খেয়াল সে ঠিকই রাখছিল। পরের দিন সকালে তেকে ডিসচার্জ দেওয়া হয়। ডক্টর বলেছিলেন কমপক্ষে 3 দিন এখানে তেকে রাখতে, কিন্তু তে হসপিটালে থাকতে তেমন একটা স্বাচ্ছন্দ্য বোধ করে না কোনো সময়। তাই তের আব্বু বাসায় ট্রিটমেন্টের ব্যবস্থা করেছেন। সব ফর্মালিটিস পূরণ করে তেকে বাসায় নিয়ে যাওয়া হলো। সুবিন তেকে কোলে করে নিয়ে তের রুমে বিছানায় বসিয়ে দিল। সুবিন তের গালে হাত দিয়ে জিজ্ঞাসা করলো, বোন আমার, কিছু খাবি? বল ভাইয়াকে, তোর ভাবিকে বলবো কিছু বানিয়ে আনতে। না ভাইয়া, আমার এখন খিদে নেই, খিদে পেলে এমনিতেই বলবো। এমন সময় লিয়া দৌড়ে এলো, এক লাফ দিয়ে বিছানায় উঠে তের পাশে বসলো। আদো আদো গলায় বলতে লাগলো, মাম্মাম, তুমি কোথায় ছিলে এতদিন? তে লিয়াকে কোলে টেনে নেয়। আরে আমার বাবুটা, কেমন আছো তুমি? একটুও ভালো নেই, তুমি জানো, আই মিস ইউ সো মাচ। ওরে আমার কলিজা, এই তো আমি চলে এসেছি তোমার কাছে, আর কোথাও যাব না, আই প্রমিস ইউ বেবি। এত আদর তো আমার মেয়েটা আমাকেও করে না মনে হয়। আচ্ছা আম্মু, এখন তোমার মাম্মামের কোল থেকে আমার কোলে আসো, তোমার মাম্মাম খুব অসুস্থ সোনা, পরে ব্যথা পাবে।
না ভাইয়া থাক, ও আমার কাছে। এমন সময় লিয়ার আম্মু রুমে আসলো পিচ্চিটার খাবার হাতে। এসে বলল, দেখো তে, লিয়া তো কিছুই খাচ্ছে না, কত চেষ্টা করছি। তোমার হাতে খেয়ে খেয়ে এমন অভ্যাস হয়ে গেছে যে এই দুদিনে তুমি না থাকায় একটা দানাও খাইনি। কালকে রাতে হাতে গোনা 2 চামচ খাবার খাওয়াতে পেরেছি, তাও আবার কাঁদিয়ে। লিয়া যা শুনছি তা কি ঠিক? না খেলে তো তুমি অসুস্থ হয়ে যাবে সুইটি। লিয়া চিৎকার করে বলে, মাম্মাম ছাড়া আমি কারোর হাতে খাবো না। রিল্যাক্স আম্মু, রিল্যাক্স, এসব করে না মা আমার, না খেলে কি করে হবে। ওকে ওকে ভাবি, খাবারের বাটিটা আমাকে দাও, আমি আমার কিউটি পাইকে খাইয়ে দিব। কিন্তু তোমার তো রেস্টের দরকার তে। অসুবিধা নাই ভাবি, আমি এখন ঠিক আছি। এখন কোনো অজুহাত না দেখিয়ে খেতে হবে কিন্তু মামুনি। তে লিয়াকে খাওয়াতে লাগলো। লিয়ার আম্মু চলে গেল রান্নাঘরে, আর সুবিন ফোন আসায় সে উঠে চলে গেল। জাঙ্কুক দরজার পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে তের লিয়াকে খাইয়ে দেওয়ার দৃশ্যটা দেখছে আর মনে মনে ব্লেসিং করছে। যখন আমাদের বেবি হবে তখন এরকম করে সে আমাদের বেবিকে খাইয়ে দিবে, মনে মনে কথাগুলো বলল জাঙ্কুক। জাঙ্কুক আস্তে আস্তে তের রুমে ঢোকে। তে তো লিয়ার সাথেই ব্যস্ত। লিয়া তাকে তার দুদিনে জমিয়ে রাখা কথা বলছে, আর তে লিয়াকে খাওয়াচ্ছে আর হাসছে লিয়ার কথা শুনে। খাওয়ানোর প্রায় শেষের দিকে এমন সময় জাঙ্কুক এসে তের বিছানায় তের মুখোমুখি হয়ে বসলো। আর জাঙ্কুককে দেখে তেটা স্তব্ধ হয়ে তাকিয়ে রইলো। জাঙ্কুক ভুরু নাচিয়ে জিজ্ঞাসা করে, কি রে, এভাবে কি দেখছিস? তে তাড়াতাড়ি করে চোখ সরিয়ে নিল, আর লিয়া গিয়ে জাঙ্কুকের গলা জড়িয়ে ধরলো। বাবাই, তুমি বলেছিলে যে চকলেট আনবে আমার জন্য, তাহলে চকলেট কোথায়? এনেছি তো আম্মু, তোমার জন্য চকলেট। তোমার জন্য চকলেট আনবো না তা কি হয় বলো? জাঙ্কুক পকেট থেকে চকলেট বের করে লিয়াকে দেয়। লিয়া গালে চুমু দিয়ে বলে, থ্যাংক ইউ বাবাই, লাভ ইউ। ওয়েলকাম পিচ্চি, এন্ড আই লাভ ইউ টু। লিয়ার গালে চুমু দিয়ে তের দিকে আর চোখে তাকালো জাঙ্কুক। তে পানির গ্লাস হাতে নিয়ে বলল, মাম্মাম পানি খাও। তে জাঙ্কুকের দিকে তাকিয়ে মনে মনে বলল, আচ্ছা উনি আমার রুমে হঠাৎ কেন? সহানুভূতি দেখাতে এসেছেন নাকি? নিজেই তো বললো আমার চেহারা উনি দেখতে চান না কোনোদিন। লিয়া বলল, আমি আম্মুর কাছে যাব। ও ওকে বেবি, যাও, তোমার আম্মু রান্নাঘরে আছেন। লিয়া দৌড়ে দৌড়ে চলে গেল। তে খুব আনইজি ফিল করতে লাগলো। জাঙ্কুক তার খুব কাছে এসে বসে। জাঙ্কুক তের দিকে তাকিয়ে বলল, ইস, এরকম একটা কিউট বেবি যদি আমার থাকতো। তে অবাক হয়ে জাঙ্কুকের দিকে তাকিয়ে আছে, কিন্তু কিছু বলল না। জাঙ্কুক তের দিকে তাকিয়ে মনে মনে ভাবছে, আই উইশ আমার এরকম একটা পরি থাকবে যে আমাকে আব্বু বলে ডাকবে। ইস, কবে যে সেই দিন আসবে আর তোকে আম্মু বলে ডাকবে। তে আর কথা না বলে থাকতে পারলো না। তে ঝাঁঝালো কণ্ঠে বলে উঠল, তাহলে বিয়ে করে ফেলুন না, ভালোই হবে, আমারও দুনিয়ার পা চুকিয়ে ফেলতে সুবিধা হবে। জাঙ্কুক কথা শোনার সাথে সাথে তের মুখ চেপে ধরলো। চুপ, এরকম আর একটা কথা বললে একদম জানে মেরে ফেলবো। তে ছলছল চোখে তাকিয়ে আছে জাঙ্কুকের দিকে। মেরে তো ফেলেছই অনেক আগেই, এখন আর নতুন করে কি মারবে? আমি তো আর নিজের মধ্যেই বেঁচে নেই, সেই কবেই মরে গেছি। জাঙ্কুক এক দৃষ্টিতে তাকিয়ে আছে তের দিকে। ওর চোখের কথা মিথ্যা বলছে না, ও সত্যিই ভালো নেই। হয়েছে, আর পাকামো করতে হবে না, দুপুর হয়ে গেছে, এখন খাবার খেয়ে ওষুধ খেতে হবে। জাঙ্কুক উচ্চস্বরে জিমিনকে ডাকে। জিমিন দৌড়ে এলো তের ঘরে। হ্যাঁ বলো ভাইয়া, কি বলবে? তের খাবার আন, ওষুধ খেতে হবে ওর। আমি আনছি, ওয়েট। কিছুক্ষণ পর জিমিন খাবার নিয়ে এলো। এই নাও ভাইয়া খাবার। আচ্ছা এখানে রেখে যা তুই, আর কেউ জিজ্ঞাসা করলে বলবি আমি ওকে খাওয়াচ্ছি, ঠিক আছে? জিমিন জাঙ্কুকের কথা শুনে আশ্চর্য হলেও কিছু বলল না, শুধুমাত্র ওকে বলে চলে গেল। জাঙ্কুক খাবারের প্লেটটা হাতে নিয়ে ভাত মাখাচ্ছে। তের মুখের সামনে ভাতের লোকমা তুলে ধরলো। নে হা কর। আমার জন্য হঠাৎ এত দরদ উঠলো যে? আমার কারণে যেহেতু অসুস্থ হওয়া, সেহেতু আমাকে তো সুস্থ করতেই হবে, তাই নয় কি? তে অভিমানী কণ্ঠে বলল, ও কর্তব্য পালন করছেন, রাইট, বাট আমি কাউকে তো দায়ী করিনি, আমি মরে গেলে কার কি যায় আসে? জাঙ্কুক চোখ রাঙিয়ে বলল, আর একটা এক্সট্রা কথা বললে এক থাপ্পড় মেরে সব দাঁত ফেলে দিব, বলদ কোথাকার। চুপচাপ খেয়ে নিবি, বুঝলি? তে জাঙ্কুককে সবসময় ভয় পায়, তাই অভিমান থাকলেও বিনা বাক্য ব্যয় করে চুপচাপ খেতে লাগলো।
কেমন একটা ভালো লাগা কাজ করছে তের মনের ভিতর। কিন্তু সেদিনের অপমানের কথা মনে পড়লেই পরক্ষণে সেই ভালো লাগাটা চলে যায়। খাবার খাওয়ানোর পর জাংকুক তাকে ওষুধ খাইয়ে দিল আর ঘুমের ইঞ্জেকশনটাও দিয়ে দিল। কিছুক্ষণের মধ্যেই তে ঘুমিয়ে গেল। জাংকুক আস্তে করে তের কপালে একটা চুমু এঁকে কাঁথাটা তের উপর দিয়ে দিল। জাংকুক তার ঘরটা ঠিকমতো খেয়াল করেনি আগে, তাই এখন সে ঘুরে ঘুরে দেখতে লাগলো। রুমটা খুব পরিপাটি করে সাজানো। একদিকে বুকশেলফ খুব সুন্দর করে বইগুলো তাকের মধ্যে সাজিয়ে রাখা আছে। ওয়ার্ড্রপের উপর খুব সুন্দর কয়েকটি শোপিস সাজানো আছে। শোপিসের পাশে একটা ফ্রেমে তের খুব সুন্দর একটি ছবি রাখা। বিছানার পাশে সেন্টার টেবিলগুলোতে ও টেবিলের ল্যাম্পের সামনে তের হাস্যোজ্জ্বল ছবি রাখা। অপর পাশে দেওয়ালে খুব সুন্দর করে জাংকুকের গিটারটা যত্ন সহকারে রাখা আছে। গিটারের পাশের দেওয়ালে অনেকগুলো ফ্যামিলি পিক, বেশিরভাগ জাংকুকের সাথে তের পিক সাজিয়ে রাখা। অন্যান্য আসবাবপত্রগুলো যথাস্থানে ঠিকঠাক ভাবে সুন্দরভাবে রাখা আছে। জাংকুক মুচকি হেসে বলে, বেশিরভাগ আমার স্মৃতিগুলো দিয়ে এই রুমটা সাজানো। নাইস। তের পড়ার টেবিলের দিকে জাংকুকের হঠাৎ চোখ পড়লো। পরিপাটি করে কয়েকটা বই খাতা রাখা, পাশে একটা ফুলদানি, কলমদানি, একটা অ্যাপেল কোম্পানির ব্ল্যাক ল্যাপটপ আর একটা খুব সুন্দর ডায়েরি রাখা। জাংকুক ডায়েরিটা হাতে নিয়ে উল্টে পাল্টে দেখতে লাগলো। উপরে বড় বড় করে লেখা আছে, ডোন্ট টাচ ইট উইদাউট পারমিশন প্লিজ। লেখাটি দেখে জাংকুক হেসে ফেললো। মনে মনে বলল, নিষিদ্ধ জিনিসের প্রতি সবারই আকর্ষণ থাকে রে গাধি।